জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে, এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে মাগুরা নবভঙ্গা পার্কে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে তিনি একথা জানান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল জানান, জুলাই সনদে সবাই ঐক্যমত্য পোষণ করেছে, কিছু দল এখনও স্বাক্ষর না করলেও তাদের সম্মতি রয়েছে। তিনি আরও জানান, জাতীয় ঐক্যমত্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গণভোট জাতীয় নির্বাচনের আগে বা পরে অনুষ্ঠিত হতে পারে। তবে এ বিষয়ে সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সকল দল এরই মধ্যে ঐক্যমত পোষণ করেছে বলেও জানান তিনি। ইলেকশন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। গণভোট তো হবে, কিন্তু গণভোটটা কখন হবে সেটা পলিটিক্যাল পার্টির সাথে ন্যাশনাল কনসেনসাস কমিশন বসে এটা ঠিক করবে। এনসিপি থেকে পদত্যাগ করেননি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তার পদত্যাগ গুঞ্জনের পর এমন দাবি করেছে দলটি। বৃহস্পতিবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে পদত্যাগের খবরকে ভিত্তিহীন দাবি করা হয়। বলা হয়, নাসিরউদ্দিন পাটোয়ারি দলের সঙ্গেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করেছেন বলেও দাবি করা হয় বিবৃতিতে। এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ রাতে ফেসবুকে এক পোস্টে লেখেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির পদত্যাগের সংবাদ গুজব ছাড়া কিছুই নয়, অসত্য ও ভিত্তিহীন খবরের নিন্দা জানান তিনি। লিবিয়া থেকে দেশে ফিরলেন অনিয়মিত ও অবৈধ ৩০৯ বাংলাদেশি নাগরিক। দেশটির ব্যবস্থাপনায় একটি চার্টার ফ্লাইটে সকাল 8:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। দেশে ফেরা এই নাগরিকদের অধিকাংশই দুবাই, কাতার ও মিশর হয়ে লিবিয়া গিয়েছিলেন। সেখানে কাজ দেওয়ার কথা বলে দালালরা তাদের বিভিন্ন এজেন্টের কাছে বিক্রি করে দেয়। পরে তাদের মুক্তির জন্য এক একজনের কাছ থেকে 8 থেকে 10 লাখ টাকা করে মুক্তিপণ আদায় করে সেখানে অবস্থানরত দালালরা। অবশেষে দেশের দূতাবাসের সহযোগিতায় দেশে ফেরার সুযোগ পান তারা। লিবিয়ায় অবস্থানকালে নিজেদের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দেন তারা। একই প্রক্রিয়ায় আগামী 30 অক্টোবর মিসরাতা ও ত্রিপলি থেকে নিবন্ধিতদের মধ্যে অবশিষ্ট আরও 3 শতাধিক বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে। চুরি সুসমানি বেশি হয়ে গেছে, মানুষ দেখা গেছে কি আপনার তারাই এখন খাইতে পিতে ঠিক মতন পায় না, মানে আজনবীদের ওপরে অনেক টর্চারিং করে এবং কি রুমে যাইয়া আপনার যা পায় দরজা ভাঙ্গা অথবা ওয়ার্ল্ডিংয়ে আইয়া যা পায় তা সব নিয়ে যায়। মাফিয়ারা ধরে পুলিশের কাছে বেঁচে দেয়, পুলিশে ধরে মাফিয়ার কাছে বেঁচে দেয়, দেখে একশো আমার ধরে আমার প্রায় 20 লাখ টাকা খরচ হয়ে গেছে। মার তো একদম ফ্রি। হ্যাঁ, মারধর করছে, নির্যাতন করছে, তারপরে টাকার মুক্তিপণ দাবি করছে, টাকা লাগছে 8 লক্ষ টাকা সারাইতে। না মানে খুব খারাপ, খুব খারাপ। মাফিয়ারা তো লেখার আত্ম ভাঙ্গি লাই, টিয়ার লোক কোনো ব্যবস্থা নাই। কামের লোক রাস্তা দিয়ে বাড়িলে গাড়ি দিয়ে দেখলে ভয় করে। ছুটির দিনে সুনামগঞ্জ, নরসিংদী, ফরিদপুর ও যশোরে সড়ক দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 15 জন। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বাস খাদে পড়ে মা মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 10 জন। ভোর 5:30টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। চালকের ঘুমের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিক ধারণা পুলিশের। নরসিংদীর মাধবদীর রায়নাদি এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজি বাইকের চালকসহ 3 জন নিহত হয়েছেন। স্বজনরা জানান, রাতে ইজি বাইক নিয়ে মাধবদী থেকে রায়নাদি এলাকায় যাচ্ছিলেন সিয়াম মিয়া, সাব্বির হোসেন ও অটোরিকশা চালক ফাহিম মিয়া। ইজি বাইকটি মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ইজি বাইকটিকে চাপা দেয়। এতে মৃত্যু হয় 3 জনের। এদিকে ফরিদপুরের ভাঙায় দুর্ঘটনা কবলিত একটি যাত্রীবাহী বাস আরেকটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে 2 যাত্রীর, আহত হন বেশ কয়েকজন। আর যশোরের চৌগাছার জাহাঙ্গীরপুর এলাকায় বালুবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইমন হোসাইন ও আশরাফুল ইসলাম নামে 2 কিশোর নিহত হয়েছেন। আমরা আসলে শব্দ শুনি দূর দূরান্ত থেকে আইসা, এই যে যারা আহত হয়েছে বা গাড়ির ভিতরে যারা ছিল তারা উদ্ধার করার চেষ্টা করছে। লাশ খুলাইয়া
কভার করছে, তারা কভার করিয়া 2টা লাশ, মা মেয়ের লাশ তারা ইয়াতে নিয়ে গেছে, থানাতে নিয়ে গেছে। বাসের যে ড্রাইভার উনি মনে হয় ভোরবেলার দিকে হচ্ছে মানে নিয়ন্ত্রণ হারায় ফেলে হচ্ছে বাসটা শেষরায় অনেকখানি সামনে আয় না, এই জায়গায় হচ্ছে বাসটা হচ্ছে উল্টায় গেছে। পাবনার ফরিদপুরে ঈদগাহ মাঠের দ্বন্দ্বে 2 গোষ্ঠীর সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 20 জন। মামলা দায়েরের পর 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত গাজ্জালি মুন্সি মধ্য পুঙ্গলি গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ জানায়, গত বছর ঈদগাহ মাঠে নামাজ পড়া নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। পুরনো বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে হাজি গোষ্ঠী ও বাদশাহ গোষ্ঠীর মধ্যে আবারও উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এ সময় সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের অন্তত 20 জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় মৃত্যু হয় গাজ্জালি মুন্সির। কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার পাহাড়ি এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায় ও পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ 44 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাত 2:30 থেকে শুক্রবার সকাল 7টা পর্যন্ত বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার পিরিচ ভাঙা পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। বাংলাদেশ কোস্টগার্ড জানায়, পাহাড়ি এলাকায় মালয়েশিয়ায় পাচার ও মুক্তিপণের জন্য বন্দী করে রাখা হয়েছিল তাদের। এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের মধ্যে 41 জন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও 3 জন বাংলাদেশি নাগরিক। উদ্ধার হওয়া 44 জনকে বর্তমানে টেকনাফে কোস্টগার্ডের কেরুনতলি স্টেশনে রাখা হয়েছে। রাজধানীর কাঁচাবাজারে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি। এতে কিছুটা সরবরাহ বাড়ায় ভোক্তাদের নাগালে আসতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজি। তবে বৃষ্টির প্রভাবে আগাম ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। ছোট ফুলকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, আর বড় ফুলকপি ও বাঁধাকপি মিলছে 100 টাকায়। বেগুন, শিম, টমেটো মিলছে 80 থেকে 120 টাকায়। তবে গোল বেগুনের দাম বেড়ে দাঁড়িয়েছে 280 টাকায়। বাজারে দেশি মরিচের দেখা খুব একটা না মিললেও ভারতীয় মরিচ বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়। ডিমের ডজন বিক্রি হচ্ছে 130 টাকায়। বিক্রেতারা বলছেন, শীত জমে উঠলে সরবরাহ বাড়বে, তখন দামও কমবে। কাঁচা মরিচ 160 টাকা কেজি, এগুলো সব হলো ইন্ডিয়ান আমদানিকৃত, আর বাংলাদেশের মরিচের আমদানি অনেক কম। এই যে গত সপ্তাহে শসা বিক্রি করছে 80 টাকা, এখন মাত্র 50 টাকা কেজি। এই যে বেগুন, এটা বাজার শ্রেষ্ঠ বেগুন 120 টাকা কেজি। আর সিসিঙ্গা 50 টাকা, দুন্দুল 50 টাকা, তারপর সিম হলো 100 টাকা। মাছের দামটা তুলনামূলক আজকে একটু বেশি, আর কাঁচা বাজার আগের চেয়ে তুলনামূলক কম। আমি কাতল মাছটা নিচ্ছি 400 টাকা কেজি। এটা মূল্য আমার এলাকা হয়তো 300 উপরে, 300 হাইয়েস্ট। কেজি 7 ব্রয়লার 70 বেচি, সোনালি 270, আর অরিজিনালটা 300, 310। ছুটির দিনের বাজারে শীতের সবজি ওঠায় কমছে দাম। সরবরাহ ভালো থাকায় মাছের দামও কিছুটা কমেছে। ময়মনসিংহের মেছুয়া বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলার মতো শীতকালীন সবজি সরবরাহ বাড়ায় কমেছে দাম। সব ধরনের সবজির দাম মানভেদে কেজিতে কমেছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। সপ্তাহ ব্যবধানে মৌলভীবাজারেও কমেছে সবজির দাম। কেজিতে দাম কমেছে 15 থেকে 20 টাকা। এদিকে সৈয়দপুরের মাছ বাজারে চাষের মাছ ও সামুদ্রিক মাছের দাম কিছুটা বাড়লেও কমেছে চিংড়ি সহ বেশ কিছু দেশি মাছের দাম। সিলেটের পাইকারি বাজারে দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমলেও খুচরা বাজারে মাছ বিক্রি হচ্ছে আগের দামেই। এছাড়াও চট্টগ্রামের বাজারে অধিকাংশ মশলা পণ্যের দাম কমেছে। সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি মশলার দাম কমেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। বাইগুনের দাম কমছে, লাউর দাম কমছে, হসার দাম কমছে, সব দামই কমছে। ঢেঁড়সের দাম কমছে, করলার দাম কমছে, সব জিনিসের দামই কমছে। সিম 160 টাকার মধ্যে সিম আজকে হচ্ছে 80 টাকা কেজি, 80 টাকা 70 টাকা কেজি। কাঁচামরিচ 130 টাকা কেজি। ওইটা তরকারি আরো কমে আছে, 30 টাকা কেজি। এই সপ্তাহে কিছু কিছু পণ্যের দাম বেশ নিম্নমুখী, যেমন কাঁচামরিচ, তারপরে সিম, ইত্যাদি এখন একটু দাম কম। যমুনা রেল সেতুর পিলারের নিচে বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। যদিও বিষয়টি আশঙ্কাজনক নয় বলছে সেতু কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে যমুনা রেল সেতু এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, যমুনা সেতুর যে ফাটল দেখা দিয়েছে সেটি নিয়ে কর্তৃপক্ষ কি বলছে এবং হেয়ার ক্র্যাক মেরামতে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন।
সেতুর বেশ কয়েকটি পিলারে চুলাকৃতির কিছু ফাটল দেখা দিয়েছে। আমরা গতকাল এই রেল সেতুর যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি আসলে বলছেন যে সিরাজগঞ্জ অংশের 1 নম্বর পিলার থেকে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত যে পিলারগুলো রয়েছে এর মধ্যে 8 থেকে 10টি পিলারে কিন্তু এই চুলাকৃতির ফাটল দেখা দিয়েছে এবং সেতু কর্তৃপক্ষ যেটি বলছে যে এই যে ফাটলগুলো দেখা দিয়েছে এগুলো আসলে তারা বলছেন যে টেম্পারেচার ক্র্যাক, অর্থাৎ তীব্র গরমের কারণে এই 8 থেকে 10টি পিলারে এমন এই ফাটলের চিহ্ন আসলে দেখা গিয়েছে। এরপর থেকে কিন্তু যারা সেতু কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এই ফাটলগুলো আসলে এক প্রকার আঠা দিয়ে কিন্তু তারা মেরামত করছে এবং প্রায় বেশ কিছু পিলার কিন্তু ইতিমধ্যেই তারা মেরামত করেছে। আমি এখানকার এই রেল সেতু প্রকল্পের যিনি প্রজেক্ট ম্যানেজার রয়েছেন মার্ক পিন, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে আসলে এই যে ক্র্যাকগুলো এসেছে এটা আসলে স্বাভাবিক ক্র্যাক, এটা গরমের কারণে হয়েছে এবং চুলাকৃতির ক্র্যাক 0.3 মিলিমিটারের নিচে কিন্তু এই ক্র্যাকগুলো রয়েছে। আসলে এই ক্র্যাকগুলো তারা যখন দেখতে পায় তারপর থেকে কিন্তু এই পিলারের যে ক্র্যাকগুলো সেগুলো তারা মেরামত শুরু করেছে এবং তারা যেটি বলছে যে এটা আসলে কোনো স্ট্রাকচারাল কোনো ক্র্যাক নয়, যে কারণে আসলে এই যে ফাটলগুলো এগুলোর আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা গতকাল দেখেছি যে এই ফাটলের কিন্তু বেশ কিছু ছবি সিরাজগঞ্জের বিভিন্ন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজ রয়েছে সেই পেজগুলোতে ছড়িয়ে পড়ে, এক প্রকার কিন্তু ভাইরাল হয়ে যায় এবং বেশ কিছু গুজবও কিন্তু ছড়ে যে আসলে এই প্লেয়ারগুলোতে ফাটল দেখা দিয়েছে এবং এরপর থেকে কিন্তু আসলে রেল সেতু কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু এক প্রকার বেকায়দার মধ্যেই কিন্তু পড়ে যায়। পরে আমরা তাদের সাথে আসলে কথা বলেছি, পাশাপাশি আমরা বেশ কয়েকজন যারা কনসালটেন্ট রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। আসলে তারা যেটি বলছেন যে এই ফাটলের কারণে আসলে সেতুর কিন্তু কোনো প্রভাব পড়বে না, পাশাপাশি যেহেতু ট্রেন চলাচল করছে ট্রেন চলাচলের উপরেও কিন্তু প্রভাব পড়বে না বলে আমাদেরকে সেতু কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে এই যে গুজবগুলো আসলে ছড়ছে এই গুজব ছড়ার কারণে আসলে তারা কিন্তু একটু বেকায়দার কারণে আমাদের সাথে কথা বলেছেন এবং তারা বলছেন যে আসলে গুজব যাতে না ছড়ে এবং জনগণ যারা রয়েছেন তারা যাতে চিন্তিত না হন, নির্বিঘ্নে যাতে এখান থেকে যাতায়াত করতে পারেন সেই ক্ষেত্রে তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আমার সামনে যে পিলারগুলো রয়েছে অর্থাৎ 1 নম্বর পিলার থেকে 3 নম্বর পিলার পর্যন্ত এই 3টি পিলারে কিন্তু এই ক্র্যাকগুলো দেখা যাচ্ছে এবং এই পিলারগুলো কিন্তু ইতিমধ্যেই তারা আঠা দিয়ে তারা মেরামত করেছেন এবং তারা যেটি বলছেন যে মেরামতের 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু এই ক্র্যাকগুলো একদমই মুছে যাবে এবং এগুলো কিন্তু আর খালি চোখে এই ক্র্যাকগুলো আর দেখা যাবে না। তো আসলে তারা যেটি বলছেন যে এই ক্র্যাক নিয়ে আসলে তেমন চিন্তার কোনো বিষয় নেই, যেহেতু ক্র্যাক এসেছে এবং যেহেতু এটি একটি মেগা প্রজেক্ট সেক্ষেত্রে আসলে কিছুটা দুশ্চিন্তা মানুষের মধ্যে রয়েছে এবং তারা আতঙ্কিত হয়ে পড়েছেন, তবে তারা আতঙ্কিত হতে না করেছেন। আপনি জানেন যে এটি দেশের বৃহত্তম একটি রেল সেতু, প্রায় 16,781 কোটি টাকা ব্যয়ে কিন্তু এই রেল সেতুটি নির্মাণ করা হয়েছে এবং গত বছরের 18 মার্চ এই রেল সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং এরপর থেকে কিন্তু উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগের যে একটি নতুন দিগন্ত সেটি কিন্তু উন্মোচিত হয়েছে এবং এরপর থেকে এখান দিয়ে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে। তো সাজিদ আরাফাত, এই ছিল আমার কাছে যমুনা রেল সেতু থেকে সবশেষ। সুবিধাবঞ্চিত সহ রাজধানীর শেরেবাংলা এলাকার বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে জামায়াতে ইসলামী। রাজধানীর শেরেবাংলা নগর থানা উত্তরের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আধা বেলার এই ক্যাম্পেইনে নারী, পুরুষ ও শিশু সহ বিভিন্ন বয়সী রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। আয়োজকরা জানান, মানব সেবার অংশ হিসেবে এমন আয়োজন জামায়াতে ইসলামীর। আমাদের আগের এই জনকল্যাণমুখী কার্যক্রমগুলো ধারাবাহিকতাটা রেখে পাবলিককে আরও গণমুখী সম্পৃক্ত করার জন্য আমরা এই ক্যাম্পগুলো করেছি। কোনো ধর্ম, বর্ণ এরকম কোনো ভেদাভেদ আমাদের এখানে নেই। আজকের এই আয়োজন হচ্ছে সাধারণ জনগণের জন্য, বিশেষ করে যারা ডাক্তার দেখাতে গিয়ে অনেক সময় তাদের ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে না, তাদেরকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। যশোরের ভবদহের জলাবদ্ধ এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে নদী খনন। দুপুরে 140 কোটি টাকা ব্যয়ে ভবদহ অঞ্চলের 5টি নদীর 81.5 কিলোমিটার খননে নেয়া এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। খনন শুরুর দিন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন ও তদারকির আশ্বাস দেন প্রকল্পে নিযুক্ত সেনাবাহিনীর কর্মকর্তা ও প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশিদ। এবারের বর্ষা মৌসুমে একটি স্লুইস গেটের কপাট খুলে দেয় ও নদী খনন শুরু হওয়ায় উচ্ছ্বসিত ভবদহের মানুষ। দীর্ঘ কয়েক দশক ধরে স্থায়ী জলাবদ্ধতার শিকার হয়েছিল যশোরের ভবদহের 2 শতাধিক গ্রামের কয়েক লাখ মানুষ। এই প্রকল্পটাও একটা চ্যালেঞ্জিং একটা প্রকল্প। আমাদের সময় আছে আগামী বছরের জুন পর্যন্ত। ইতিমধ্যে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর আমরা আসলে এই সময় কোনো কাজ করা যায় না, বাট এই সময় যে এই শুকনো পিরিয়ডটা আছে এই পিরিয়ডটাকে সর্বোচ্চভাবে ব্যবহার করে আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এই প্রকল্পটাকে শেষ করা যায়। নভেম্বরের 11 তারিখ থেকে আমরা এখানে ক্রস পথ দিয়ে আমরা আমাদের কাজ সম্পূর্ণভাবে শুরু করব। নগর হোক সাইকেল বান্ধব, সাইকেল লেন হোক বাধ্যতামূলক স্লোগানকে ধারণ করে রাজশাহীতে অনুষ্ঠিত হলো সাইকেল র্যালি। মেট্রোপলিটন পুলিশ ও রাউন্ড টেবিল বাংলাদেশের যৌথ আয়োজনে সহযোগিতা করেছে দুরন্ত বাইসাইকেল। সকালে কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে এই আয়োজন শুরু হয়। এ সময় সাইকেল দিয়ে নানা স্ট্যান্ড শো প্রদর্শনী করা হয়। প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন উপ পুলিশ কমিশনার ট্রাফিক নূরে আলম সিদ্দিকী। এরপর র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আয়োজকরা জানান, সমাজে অপরাধ কমিয়ে তরুণদের শরীর মন ভালো রাখতেই এই আয়োজন। পাশাপাশি সরকারিভাবে সাইকেল লেন চালুরও দাবি জানান তারা। পরিবেশ সুরক্ষা ও শারীরিকভাবে ফিট থাকতে সাইকেল প্রতিনিয়ত ব্যবহারের কথা জানান র্যালিতে অংশগ্রহণকারীরা। বিগিনার হিসেবে আজকে এখানে আসার কারণ হচ্ছে যে সকলে একসঙ্গে এখানে একটা শোডাউন করা এবং সকলের আমাদের এখন এখানের যে মোটোটা সেটা হচ্ছে যে নগর হোক সাইকেল বান্ধব এবং সাইকেল হোক লেন বান্ধব। আজকে আমাদের এই শোটাতে অংশগ্রহণ করে অনেক ভালো লাগলো এবং আমরা এই সাইকেল স্ট্যান্ড এবং সাইকেলিং করে আমাদের শরীর চর্চা ঠিক থাকে। শব্দ দূষণ থেকে আমরা পরিত্রাণ পেতে চাই এবং স্বাস্থ্য সুস্থ রাখতে আমরা সাইকেল ব্যবহার করতে চাই। আমরা চাচ্ছি প্রতিটা জেলা এবং বিভাগীয় শহরকে সাইকেল হোক পরিবেশ বান্ধব এবং আমরা একটি সাইকেল লেন চাচ্ছি। সাইকেলের যে শো দেখালেন আপনারা এবং সাইকেল নিয়ে আজকে র্যালি করবেন, এই যে এই শো কিন্তু এটা 1 দিন 2 দিন 3 দিন বা 7 দিনের প্র্যাকটিসে কিন্তু এটা সম্ভব হয় নাই। মাসের পর মাস, বছরের পর বছর এই প্র্যাকটিসগুলো করে কিন্তু আপনারা আজকে এই শোটা দেখাতে পেরেছেন। আজ বিশ্ব পোলিও দিবস। দিনটি উপলক্ষে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ। সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম। চট্টগ্রামের 37টি রোটারি ক্লাবের প্রতিনিধিরা র্যালিতে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ প্রায় পোলিওমুক্ত হলেও এখনও পুরোপুরি নির্মূল করা যায়নি। তাই প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সরকার, সমাজকর্মী ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় জোর দেন বক্তারা। ছুটির দিনে রাজশাহীতে পোষা প্রাণী নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল পেট ফেয়ার 2025। সকাল 10টা থেকে নগরের একটি কমিউনিটি সেন্টারে নানা প্রজাতির বিড়াল নিয়ে ভিড় করেন পশুপ্রেমীরা। ষষ্ঠবারের মতো পোষা প্রাণীদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়, যেখানে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে বিড়াল নিয়ে ভিড় জমিয়েছে পশুপ্রেমীরা। এই আয়োজনে দর্শনার্থীদের নজর কেড়েছে বিড়ালদের বিভিন্নভাবে সাজিয়ে ফ্যাশন শো এর আয়োজন, যেখানে অংশ নেয় 250টি বিড়াল। আয়োজকরা জানান, পশু পাখির প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি করতেই এমন আয়োজন। একসাথে থাকা হয়, এখানে আসলে সবার সাথে পরিচয় হয়, আমাদের পেটগুলোও দেখা যাচ্ছে তারা একে অন্যের সাথে মিশতে শিখে, ভয় কম পায় এবং হচ্ছে এর মাধ্যমে আমাদের খুবই ভালো লাগে। সন্তানের মতো জিনিসটাকে আমরা কিভাবে যত্ন নিতে পারি, তার খাবার কোনটা ভালো রাখতে পারি, তাকে কোন ধরনের মেডিসিন আমরা প্রোভাইড করতে পারি, এই বিষয়গুলোর সাবধানতা, এই সকল ভালো মন্দ নিয়ে আমাদের আজকের আয়োজন। আমরা খুব থাইল্যান্ডের সবচেয়ে বেস্ট ব্র্যান্ডেড একটা ভিএসসি গ্রুপের ডক্টর বেডস নিয়ে আসছি। ইন্দোনেশিয়ার ক্লিও ক্যাট ফুড এসে অ্যাভেলেবেল করেছে। কাপ্তাই হ্রদের পানি কমায় 85 দিন পর ভেসে উঠেছে রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতু। তুলে নেওয়া হয়েছে দর্শনার্থীদের সেতু ভ্রমণের নিষেধাজ্ঞাও। সেতুতে ভ্রমণ স্বাভাবিক হতে শুরু করায় খুশি পর্যটকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙ্গামাটি ঝুলন্ত সেতু এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, ছুটির দিনে রাঙ্গামাটিতে পর্যটকদের সমাগম কেমন দেখছেন জানাবেন।
সাজিদ, আপনি জানেন যে পাহাড়, ঝর্ণা, হ্রদের শহর রাঙ্গামাটিতে সারা বছরই পর্যটকে মুখর থাকে। বিশেষ করে শীত মৌসুম, বর্ষা মৌসুমে এই দুটো মৌসুমেই পর্যটকদের উপস্থিতি থাকে অন্য সময়গুলোর চাইতে কয়েক গুণ বেশি। একটুখানি বলে রাখি যে গত ৩০শে জুলাই সকাল থেকেই মূলত কাপ্তাই হ্রদের এই যে সবচেয়ে চমকপ্রদ যে সেতুটি রয়েছে, পর্যটন ঝুলন্ত সেতু, সেটি আসলে পারাপারে দর্শনার্থীদের জন্য আসলে কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছিলেন। কারণ হিসেবে নিরাপত্তার অভাবকে তারা বলছিলেন। এর আগে যেটি হয়েছে যে অতিরিক্ত যে বৃষ্টিপাত হয়েছে, উজান থেকে নেমে আসার ঢল, সব মিলিয়ে কাপ্তাই হ্রদের যে পানির উচ্চতায় বেড়ে গিয়েছিল, সেই কারণে এই যে রাঙামাটির ঝুলন্ত সেতুটি পাতাতন ডুবতে শুরু করে এবং সর্বশেষ সেটি হলে ৩.৫ ফুট পর্যন্ত ডুবে গিয়েছিল বলে আমরা দেখেছি। এই যে একটি পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ আসলে নিরাপত্তার কারণেই মূলত এই পর্যটনের যে সময়টুকুর একদম প্রথম দিকে এসেও এই অক্টোবরে পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয়েছিলেন। তবে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই মূলত আবার নতুন করে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। পানি নেমে যাওয়ায় কাপ্তাই হ্রদের যে পানি কমতে শুরু করছে, এর ফলাফল আসলে ইতিমধ্যেই এখানকার মানুষজন উপভোগ করতে শুরু করেছেন। আমরা দেখেছি আজ সকাল থেকে এই পর্যটন ঝুলন্ত সেতুতে বিভিন্ন বয়সী নারী, পুরুষ, শিশু এবং তারা বিশেষ করে তরুণরাও আসলে দেশের নানা প্রান্ত থেকে এখানে এসেছেন এবং ভ্রমণে তারা যথেষ্ট সময় ব্যয় করছেন। আমরা কথা বলেছিলাম রাঙ্গামাটি যে পর্যটন হলিডে কমপ্লেক্সের যে সেতু কর্তৃপক্ষের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা, তিনি যেটি বলেছেন যে আসলে এখন আর নিরাপত্তার কোনো শঙ্কা নাই, যে কারণে পানি নেমে যাওয়ার পর থেকে মূলত তারা বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছেন। আপনি জানেন যে এই সেতুটি ভ্রমণ করতে প্রতিজনকে ২০ টাকা ফি দিতে হয়, যেটি রাজস্ব খাতে জমা হয়। প্রতি বছর সেতুটি ভ্রমণের জন্য অন্তত ৫ লাখ দর্শনার্থী এসে থাকেন এবং প্রত্যেক ভ্রমণকারীর কাছ থেকে ২০ টাকা হিসাবে বছরে অন্তত ৬০ থেকে ৯০ লাখ টাকা এখানে আয় হয় সরকারের। তো এই সেতু আসলে যখন ডুবে যায়, এই সার্বিক পরিস্থিতিতে রাঙ্গামাটির যে পর্যটন খাত রয়েছে, সব খাতেই মূলত এর একটি নেতিবাচক প্রভাব পড়ে। কারণ মানুষ যখন এক ধরনের জানতে পারে যে সেতুর মূল আকর্ষণ যেহেতু এই ৩৩৫ ফুট দৈর্ঘ্যের সেতুটি, এই সেতু যখন মানুষ ভ্রমণ করতে পারেন না, তখনই আসলে এখানকার পর্যটকদের উপস্থিতি একেবারে কমে যেতে থাকে। এই কারণে একটু মন্দাভাব পরিস্থিতি তৈরি হয় রাঙ্গামাটির পর্যটন খাতে। আমরা এখানে কথা বলে যেটি জানতে পেরেছি যে রাঙ্গামাটির পর্যটনের মূলত ৫টি খাত রয়েছে, বিশেষ করে আবাসিক, হোটেল, রেস্তোরাঁ রয়েছে খাবারের, এবং যে যাতায়াতের ব্যবস্থা রয়েছে নৌ পরিবহন এবং যে জলপথের নৌযানগুলো। একই সঙ্গে যে পর্যটন যে স্পটগুলো রয়েছে সেখানকার যে ভাড়া আসে, আর সর্বশেষ যেখানকার যে পাহাড়িদের উৎপাদিত তাঁত বস্ত্র রয়েছে, সেই ৫টি খাত মিলিয়ে এখানকার পর্যটনের যে মূল উৎস, সেটিকে ঘিরেই আসলে এখানকার পর্যটন ব্যবস্থা চাঙ্গা হয়ে থাকে। এই সবগুলো বিষয়ের উপরে এক ধরনের প্রভাব পড়ে এই সেতুটি যখন ডুবে যায়, কিংবা রাজনৈতিক কারণেও যখন এই ধরনের পার্বত্য রাঙ্গামাটিতে পর্যটক আসা একটু কমে যেতে থাকে। সব মিলিয়ে যেটি বলা চলে, এই সেতুটি নির্ভর করেই মূলত এখানকার পর্যটন খাতটি চাঙ্গা হয়ে থাকে। আমরা কথা বলেছিলাম এখানকার যারা আবাসিক, হোটেল ব্যবসায়ী মালিক সমিতি রয়েছেন, তারা যেটি বলছেন যে এই পর্যটন মৌসুম যখন শুরু হয়ে যাচ্ছে, বিশেষ করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি পর্যন্ত, এই সময়ের প্রথম দিকটাই অক্টোবরে প্রথম অন্তত ২ সপ্তাহ পানিতে ডুবে থাকায় বেশ তারা ৩ মাস ধরে ডুবে থাকা সেতুটি তারা আসলে তাদের ব্যবসায় মন্দাভাব তৈরি হয়েছিল। এখন সেটি আবার চাঙ্গা হতে শুরু করেছে এবং আগামী এই যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়টাতে বিপুল সংখ্যক পর্যটক আসবে বলে তারা প্রত্যাশা করছেন। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাজিদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভলভো বাসে আগুন লেগে অন্তত ১৯ জন নিহত হয়েছে। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ৪০ জন যাত্রী নিয়ে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা করেছিল। কুর্নুল জেলার উলিন্দাকোন্ডার কাছে একটি মোটরসাইকেল এসে বাসটিতে ধাক্কা দিলে আগুন ধরে যায়। মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১৯ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় ১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ইসরায়েল বিরোধী বিক্ষোভ করার ১ সপ্তাহ পরই ইসলামী রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইককে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। ওই বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায় অন্তত ৫ জন। এরপরই দলটি নিষিদ্ধের দাবি ওঠে। গেল বৃহস্পতিবার পাকিস্তানের মন্ত্রিসভায় সন্ত্রাস বিরোধী আইনের অধীনে ধর্মীয় ডানপন্থী এই দলটিকে নিষিদ্ধ করা হয়। পরে এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়,
টিএলপি সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডে জড়িত। তবে এই নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে দলটি অভিযোগ করেছে, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত অসাংবিধানিক, প্রতিশোধমূলক, অবৈধ এবং স্বৈরাচারী। গেল 4 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো একটি ইসলামপন্থী দলকে নিষিদ্ধ করল পাকিস্তান সরকার। দেশের আইন ও গণতান্ত্রিক ধারার পরিবর্তন সহ বেশ কিছু দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পেরুর জেনজি বিক্ষোভকারীরা। তাদের প্রস্তাবিত দাবির মধ্যে অন্যতম কংগ্রেসের পরিবর্তন, আইন প্রণেতাদের পুনর্নির্বাচন ব্যবস্থার অবসান ঘটানো, দ্বিকক্ষীয় ব্যবস্থা বাতিল করা এবং গণভোটের অধিকার পুনরুদ্ধার করা। একই সাথে সরকারের চাপ সত্ত্বেও বিক্ষোভ করায় সাংবিধানিক অধিকার চেয়েছে তারা। এক সংবাদ সম্মেলনে জেনজিদের আন্দোলনের মুখপাত্র এ ঘোষণা দেন। দেশটির তরুণ প্রজন্মের এই বিক্ষোভের সঙ্গে একাত্মতা জানিয়েছে পরিবহন চালক, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। সরকারের সীমাহীন দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারি এবং অর্থনৈতিক অস্থিরতায় হতাশ দেশটির নাগরিকেরা। হামাসের কাছে এখনও 13 জন জিম্মি রয়েছে দাবি করে জাতিসংঘে ইসরায়েলি প্রতিনিধি ড্যানি ড্যানন বলেছেন, সংগ্রাম এখনও শেষ হয়নি ইসরায়েলের। গাজার পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যুদ্ধবিরতি এবং তা লঙ্ঘন নিয়ে আলোচনা হয়। পাল্টাপাল্টি অভিযোগও ওঠে ইসরায়েল ও ফিলিস্তিনের বিরুদ্ধে। যদিও জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তি অনুযায়ী কাজ করতে প্রস্তুত ফিলিস্তিন। যুদ্ধবিরতিকে ন্যায্য ও স্থায়ী শান্তিতে রূপান্তর করাই তাদের একমাত্র লক্ষ্য। এদিকে যুক্তরাষ্ট্রের অভিযোগ, হামাস কেবল ইসরায়েলি নয়, গাজার অভ্যন্তরে নিরীহ ফিলিস্তিনিদেরও হত্যা করছে। এ বিষয়ে বিশ্ববাসীকে সজাগ হওয়ার আহ্বান জানান তিনি। অধিকৃত পশ্চিম তীর দখল করলে ইসরায়েল সব ধরনের মার্কিন সমর্থন হারাবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পশ্চিম তীর দখলে আইন প্রাথমিকভাবে অনুমোদন পাওয়ার পর কথা বলেন তিনি। এর মধ্যেই যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণে ইসরায়েল সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেখা করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক করেছেন ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিনিধিরা। আলোচনা হয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘনে ইসরায়েল হামাসের পাল্টাপাল্টি অভিযোগ নিয়েও। ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করতে ইসরায়েলের পার্লামেন্টে যে নেসেট বিল পাশ হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ মনে করে জাতিসংঘের 2334 রেজুলেশন সহ আন্তর্জাতিক সমস্ত আইন ও সনদ অমান্য করেছে দেশটির, ফিলিস্তিনের ওপর দখলদারিত্ব অব্যাহত রেখেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এসব উল্লেখ করা হয়। বাংলাদেশ বলছে, পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনের কোনো ভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব নেই। একই সঙ্গে বাংলাদেশ গেল বুধবার আন্তর্জাতিক বিচার আদালতের উপদেষ্টামূলক মতামতকে স্বাগত জানিয়েছে, যেখানে আইসিজে বলছে ইসরায়েল ক্ষুধা ও অনাহারকে যেভাবে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করছে তা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং এর জন্য দেশটিকে বিচারের আওতায় আনা যায়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং 1967 সাল পূর্ব সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি অটল সমর্থনে পুনর্ব্যক্ত, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। ট্রাম্পের জন্য বলরুম নির্মাণের অংশ হিসেবে হোয়াইট হাউসের ইস্ট উইং ভাঙার পর এবার কংক্রিটের স্তূপ সরানোর কাজ চলছে। এই ইস্ট উইংয়ে ছিল হোয়াইট হাউসের মুভি থিয়েটার, যা নতুন করে আবারও বানানো হবে বলে জানিয়েছে এনবিসি নিউজ। এছাড়া খুব দ্রুত এই বলরুম বানানোর কাজ শেষ করতে আরও অর্থদাতার সন্ধান করছে হোয়াইট হাউস। প্রায় $30 কোটি মূল্যের এই প্রকল্প সম্পন্ন করতে একাধিক কোম্পানি ও ধনকুবের ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়। হোয়াইট হাউস সূত্র নিশ্চিত করেছে, এখনও পর্যন্ত $20 কোটি অনুদানের প্রতিশ্রুতিও পাওয়া গেছে। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে ফেলার ঘটনাটি শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা প্রেসিডেন্টের রীতিনীতিকে প্রশ্নবিদ্ধ করছে। এবার খেলার প্রসঙ্গ। লিটন দাসকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এশিয়া কাপে ভারত ম্যাচের আগে ইনজুরিতে পড়েন নিয়মিত অধিনায়ক লিটন দাস। চোটের কারণে খেলতে পারেননি আফগানিস্তান সিরিজও, ছিলেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। তবে চট্টগ্রামে আসন্ন টি-20 সিরিজ দিয়ে ফিরছেন তিনি। সবশেষ আফগানদের বিপক্ষে খেলা টি-20 সিরিজ থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার সাইফুদ্দিন। এছাড়া ক্যারিবিয়ানদের বিপক্ষে স্কোয়াডে নেই কোনো চমক। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর। টি-20 সিরিজ খেলতে দুপুরে চট্টগ্রাম পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এর আগে মিরপুরের মাঠে ওয়ানডে সিরিজে তেমন একটা সুবিধা করতে পারেনি ক্যারিবীয়রা। শেষ ম্যাচে বড় ব্যবধানে হেরে বাংলাদেশের কাছে সিরিজ খুইয়েছে ড্যারেন সামির শিষ্যরা। তাই আগেভাগেই বন্দরনগরীতে পৌঁছেছে তারা। সোমবার প্রথম টি-20তে নামার আগে পুরোপুরি প্রস্তুত থাকতে চায় দলটি। মিরপুরের তুলনায় চট্টগ্রামের উইকেট ব্যাটার সহায়ক হলেও স্পিনে শক্তি বাড়িয়েছে উইন্ডিজ দল। সিরিজটির দ্বিতীয় টি-20 হবে ২৯ অক্টোবর ও শেষ টি-20 ৩১ অক্টোবর। সবকটি ম্যাচই হবে চট্টগ্রামে। এক ম্যাচ বাকি থাকতেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচের স্কোয়াডে বেশ কিছু রদবদল করেছে অজিরা। এছাড়া আসন্ন টি-20 সিরিজের স্কোয়াডেও এসেছে কিছু পরিবর্তন। দলে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের সঙ্গে সিরিজ চললেও অস্ট্রেলিয়ার মূল লক্ষ্য অ্যাশেজ, আর তাই প্রথম 2 ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচের আগে স্কোয়াডের কিছু ক্রিকেটারকে লাল বলের প্রস্তুতির জন্য ঘরোয়া ক্রিকেটে খেলতে পাঠাচ্ছে স্বাগতিকরা। শেষ ওয়ানডেতে বাদ দেয়া হয়েছে মার্নাস লাবুশেনকে। তিনি শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে খেলবেন। ডাক পেয়েছেন জ্যাক এডওয়ার্ডস ও ম্যাথু কুনেম্যানকে। দুজনের মাঝে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক হয়নি জ্যাকের। টি-20 সিরিজের তৃতীয় ম্যাচ থেকে দলের সঙ্গে যুক্ত হবেন গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া বেন ডারউইস সিরিজের শেষ 2 টি-20তে খেলবেন। দু 2021-22 সালের অ্যাশেজের মতো এবারও একই রকম পিচ আশা করছেন ট্রাভিস হেড। সেবার অজিদের মধ্যে দুর্দান্ত ছিলেন হেড, হয়েছিলেন সিরিজ সেরা। ব্রিসবেন ও হোবার্টের মতো শক্ত পিচে পেয়েছিলেন 2টি সেঞ্চুরির দেখা। শেষ কিছু বছর ধরে টেস্টেও পেস বোলিং নির্ভর পিচ তৈরি হয় অস্ট্রেলিয়ায়। আসছে অ্যাশেজেও সিম সহায়ক পিচ হবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। শেষ 4 গ্রীষ্মে অজি ব্যাটারদের মধ্যে প্রায় সবাই কঠিন সময় পার করলেও ব্যতিক্রম ছিলেন ট্রাভিস হেড। তিনিও চান ব্যাটার নির্ভর নয়, বরং পেস বোলাররা যাতে বাড়তি সুবিধা পান পিচে। এরকম পিচেই ব্যাট করা উপভোগ করেন অজি এই ব্যাটার। উয়েফা ইউরোপা লিগ প্রসঙ্গ। এএস রোমাকে হারিয়ে বড় চমক দিয়েছে ভিক্টোরিয়া প্লজেন। তবে ফেভারিট হিসেবে জয় পেয়েছে ফেইনুর্থ ও নটিংহ্যাম ফরেস্ট। উয়েফা ইউরোপা লিগের ম্যাচে ভিক্টোরিয়া প্লজেনের কাছে 2-1 গোলে হেরেছে এএস রোমা। ম্যাচের 20 মিনিটে প্রিন্স আদুর গোলে এগিয়ে যায় ভিক্টোরিয়া। 3 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন চিয়েক শোয়ারে। বিরতির পর পেনাল্টি থেকে গোল করলেও দলের হার এড়াতে পারেননি পাওলো ডাইবালা। অন্য ম্যাচে ঘরের মাঠে জয় পেয়েছে নটিংহ্যাম ফরেস্ট। পোর্তোর বিপক্ষে 2টি গোলই এসেছে পেনাল্টি থেকে। স্কোরশিটে নাম তুলেছেন মর্গান গিবস, হোয়াইট ও ইগোর জেসুস। এছাড়া জয়ের দেখা পেয়েছে ফেইনুর্দো। প্যানাথিনাইকোসকে 3-1 ব্যবধানে হারিয়েছে দলটি। এখন চারদিক শেষ করছি একটি ভিন্ন খবর দিয়ে। প্রজননের জন্য কোটি কোটি লাল কাঁকড়া ছুটে চলছে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের সাগর পাড়ে। গুটি গুটি পায়ে পথঘাট অতিক্রম করে এগিয়ে যাচ্ছে তারা। সমুদ্রের পানিতে মেয়ে কাঁকড়ার সঙ্গে মিলিত হবে ছেলে কাঁকড়া। তাদের প্রজনন শেষে ছেলে কাঁকড়া ফিরে আসবে স্থলে, আর মেয়ে কাঁকড়া থেকে যাবে সমুদ্রের পাড়ে। একটি মেয়ে কাঁকড়া গড়ে 1000 ডিম পাড়তে সক্ষম।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।